হ্যাঁ, কিন্তু শিকড়টা তো দুর্নীতির শিকড়। আর সেই শিকড় থেকে যে সন্তান জন্মেছে সে তো অটিস্টিক চাইল্ড উনি নিজে। আমার মনে হতো সবসময়ই যে লঙ্কায় রাবণ মলো বেহুলা কেঁদে রাত হলো। ব্যাপারটা কি, যুব কংগ্রেস তখন এই আন্দোলন করেছিল, তার উপরে গুলি চালিয়েছিল সিপিএম এর সরকার, মারা গিয়েছিলেন শহীদরা, কিন্তু তার জন্য তর্পণ করত তৃণমূল কংগ্রেস। ন্যাচারালি যারা ভেঙে বেরিয়ে গেছে, অরিজিনাল হয়ে গেছে, এখন এরা যে কত বড় অরিজিনাল সেটা তো দেখাতে হবে। সেজন্য মমতা ব্যানার্জির কথা যদি দেখো, মমতা ব্যানার্জির আজকের বক্তব্যের তীর কিন্তু তীব্রভাবে ছিল যুক্তি ছাড়া। সেটা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে, কারণ তার এখন চোখটা হচ্ছে কেন্দ্রের সিংহাসন, কেন্দ্রের সরকার। কিন্তু মমতা ব্যানার্জির বাপ ঠাকুরদা তৃণমূল কংগ্রেসকে যেখানেই নিয়ে যাক না কেন, কোনোদিন ভারতবর্ষের তখ্তে তৃণমূল বা মমতা ব্যানার্জি নিজের দলীয় যোগ্যতায় প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু যত তৃণমূলে এত দুর্নীতি হয়েছে সেগুলো নাকি মমতা ব্যানার্জি জানেন না। এরকম অবোধ মুখ যাকে ব্যবহার করে দুর্নীতি করা যায়, অর্থ লোটা যায়, সেই মুখকে রাজনৈতিক নেতৃত্বে বেশি দিন রাখা যায় না। মমতা ব্যানার্জি যে আউট অ্যান্ড আউট অসৎ, এবং সেদিনের ঘটনায় এই যে শহীদ পরিবারদের নিয়ে মমতা ব্যানার্জি রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবসা করতে গিয়েছিলেন, ব্যবসা, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে প্রশাসনিক দায়িত্বে ওই সময়ে ছিলেন মনীশ গুপ্ত, তাকে উনি পরবর্তীকালে নিজের মন্ত্রিসভায় স্থান দেন এবং তারপরে তাকে রাজ্যসভায় প্রেরণ করেন। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আজ 21শে জুলাই কলকাতায় 3টে সভা হচ্ছে। 2টি সভা তৃণমূলের 2 শিবিরের, আর একটি সভা হচ্ছে কংগ্রেসের। কি বলবেন, এতদিন পরে কংগ্রেস মাঠে? আসলে এতদিন এই 21শে জুলাইয়ের শহীদ স্মরণে লেখা অনুষ্ঠানগুলো আমরা যেটা দেখতাম, সেখানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মার্কা সেসব গান থেকে ধরে অনেক রকম, মানে কি বলবো, শহীদ তর্পণ ছাড়া অন্য কিছু তর্পণ, অন্য কালচার আমরা দেখতাম। আর আমার মনে হতো সবসময়ই যে লঙ্কায় রাবণ মলো বেহুলা কেঁদে রাত হলো। ব্যাপারটা কি, যুব কংগ্রেস তখন এই আন্দোলন করেছিল, তার উপরে গুলি চালিয়েছিল সিপিএম এর সরকার, মারা গিয়েছিলেন শহীদরা, কিন্তু তার জন্য তর্পণ করত তৃণমূল কংগ্রেস। এরকম অদ্ভুত ব্যাপার যারা সেখানে আসতেন তারা কেন সারা পৃথিবীর লোক আগে দেখেন, কাজেই অবভিয়াসলি ওখানে শহীদের কোনো ব্যাপার ছিল না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, এবারে যেহেতু তৃণমূল কংগ্রেস জনগণ দ্বারা নির্বাচনে উৎখাত হয়েছে, সেহেতু যারা ক্ষমতায় এসছে বিজেপি, তাদের বিরোধী দল হওয়ার জন্য এমন কামড়াকামড়ি শুরু হয়েছে যে তৃণমূলের, আসলে তৃণমূল দলটা ছিল তো পুরো দুর্নীতি পরায়ণ দল, এবং এদের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে ওই দুর্নীতির ফেভিকল, যেটা ওই মানে খুব মানে ক্ষমতার কাছাকাছি না থাকলে বা ক্ষমতার সঙ্গে না থাকলে পাওয়া যায় না। তো সেই রকম ভাবে প্রথমেই যেটা হলো সেটা হচ্ছে তৃণমূলে ভাঙল,
তাদের 80 জন এমএলএর মধ্যে 58 জন ছেড়ে ঋতব্রতর তৃণমূল হলো, এবং বাকি রয়ে গেল মমতা ব্যানার্জি এবং তার পুত্রসম ভাইপো দুর্নীতির সম্রাট অভিষেক ব্যানার্জি, এই ব্যানার্জি পরিবার এবং আরো কিছু মানুষজন যাদেরকে লায়াবিলিটি হিসেবে কোনো রাজনৈতিক দল স্বীকার করছে না। তো এরা হচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল। যেহেতু এই দুর্নীতির মুখে রানী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং এই দলটা আগেও মমতাই মুখ ছিল, এখনো মমতা মুখ। মাঝখান থেকে মালদা মুর্শিদাবাদে খানিকটা বেশ থাকা কংগ্রেস সে হঠাৎ জেগে উঠল। জেগে ওঠার একটা কারণও আছে। কেন্দ্রীয় কংগ্রেসের থেকে তারা নিশ্চয়ই কোনো বার্তা পেয়েছে, কারণ মমতা ব্যানার্জি এখন যে মানে এইখানে যে এই 21শে জুলাইয়ের ওদের মঞ্চ থেকে যেটা বললেন, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি কি বললেন সেটাই প্রণিধানযোগ্য। আর অন্যেরা তার ভাইপো যেমন খিস্তি খেউর করে, অন্যেরা মমতা ব্যানার্জি করে চেঁচামেচি আর ওই ঋতব্রতদেরই গালাগাল করছে। ন্যাচারালি যারা ভেঙে বেরিয়ে গেছে, অরিজিনাল হয়ে গেছে, এখন এরা যে কত বড় অরিজিনাল সেটা তো দেখাতে হবে। সেজন্য মমতা ব্যানার্জির কথা যদি দেখো, মমতা ব্যানার্জির আজকের বক্তব্যের তীর কিন্তু তীব্রভাবে ছিল যুক্তি ছাড়া। সেটা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে, কারণ তার এখন চোখটা হচ্ছে কেন্দ্রের সিংহাসন, কেন্দ্রের সরকার। কিন্তু মমতা ব্যানার্জির বাপ ঠাকুরদা তৃণমূল কংগ্রেসকে যেখানেই নিয়ে যাক না কেন, কোনোদিন ভারতবর্ষের তত্ত্বে তৃণমূল বা মমতা ব্যানার্জি নিজের দলীয় যোগ্যতায় প্রধানমন্ত্রী হতে পারবে না। ওদিকে বিরোধী দলের নেতৃত্ব বা ওই ইন্ডিজোটের পিন্ডি চটকানো সব যে দল আছে, সেখানে নেতৃত্ব যাতে উনি ছিনিয়ে না নেন, সেই জন্য কংগ্রেসের যুবরাজ, যিনি 56 বছর বয়সের একজন যুবক, আমাদের প্রধানমন্ত্রী পার্লামেন্টে বক্তব্য অনুযায়ী, তো সেই যুবকটি একটু শঙ্কিত বোধ করছে, কামড়াকামড়িটা ওখানে। সেই জন্য সেও সেই যুব কংগ্রেসের ওই সময়কার ব্যাপারের পরে আজকে পশ্চিমবঙ্গে পুলিশ এবং প্রশাসন যেহেতু আর মমতা ব্যানার্জির ভৃত্য হিসেবে কাজ করছে না বা ব্যানার্জি পরিবারের ভৃত্য হিসেবে কাজ করছে না, সেহেতু সেই সুযোগে তারাও সেই যুব কংগ্রেসের সেই দিনের শহীদদের স্মরণে তর্পণ আরম্ভ করলো। 3টে ডিফারেন্ট জায়গায় যেভাবে অ্যালার্ট করা হচ্ছে। তো সেখানে তারা আবার এই যে আমি বললাম যে কেন এটা করেছে সেটা বোঝা যায়, যে তাদের মঞ্চে কিন্তু মমতা ব্যানার্জির ছবি রাখা হলো। তার মানে মমতা ব্যানার্জি, তুমি সেদিন ওখানে ছিলে। মমতা ব্যানার্জি সবাইকে গদ্দার বলে না, এখনো গদ্দার বলে চলছে। পশ্চিমবঙ্গের স্বাধীনতার পরের রাজনীতির ইতিহাসে 1 নম্বর গদ্দারের নাম মমতা ব্যানার্জি। সে কংগ্রেসে যে তাকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল তৈরি করে, তারপরে সে কংগ্রেসের সঙ্গে মিলে বিজেপিতে গিয়ে বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আবার বেরিয়ে এসেছিল, আবার কংগ্রেসে গিয়েছিল। তারপরে সে ক্ষমতায় এসে প্রথমেই পশ্চিমবঙ্গে যেই দলটাকে শেষ করে সেটার নাম কংগ্রেস। 1 নম্বর গদ্দার যদি কেউ থাকে ভারতবর্ষের রাজনীতিতে, তাহলে তার নাম মমতা ব্যানার্জি। এখন এটা তো সবাই জানে, মমতা ব্যানার্জি নিজেও জানে, আর তার ভাইপো তো দুর্নীতির সম্রাট। টাকা পয়সা তাদের কিছু আছে এখনো, যেগুলো এখনো ইডি বা প্রশাসন সিল করতে পারেনি। সেই সব দেখিয়ে আজকে তাদের ওখানে যে লোকজন তারা জড়ো করতে পেরেছে, কিছু এমএলএ তো তাদের সঙ্গে আছে আর অল্প কটা এমপি আছে, সেটার 2000-এর কিছু বেশি হবে, তার বেশি হবে না।
আমি যেটা বলছি এটা হচ্ছে সাংবাদিকদের রিপোর্ট অনুযায়ী 2000 থেকে 2500-এর মধ্যে। আর ঋতব্রতদের সঙ্গে যেহেতু পশ্চিমবঙ্গের তৃণমূলের 58 জন, 80 জনের মধ্যে 58 জন এমএলএ আছেন, তাদের বিভিন্ন জায়গা থেকে যে সাধারণ মানুষের জমায়েত হয়েছিল সেটা এস্টিমেট অনুযায়ী 40,000-এর ওপর, ন্যূনতম 40,000, 40 থেকে 50-এর মধ্যে। কিন্তু কংগ্রেস যারা মালদা মুর্শিদাবাদ থেকেই বেশিরভাগ তাদের লোকজনকে এনেছে, সেই সংখ্যাটা কিন্তু ন্যূনতম 5,000 ছাড়িয়ে গেছে। সুতরাং পশ্চিমবঙ্গের জনসমর্থন কার দিকে সেটা বোঝা যাচ্ছে। যেমন একজন মানুষ, তিনি অনেক সম্পত্তি রেখে মারা যাওয়ার পরে তার ছেলেরা যখন শোক প্রকাশ করছে, তখন একজন বাইরের একজন এসে তীব্রভাবে বাবা গো করে সেই মৃতের ওপরে ঝাঁপিয়ে পড়ে সে যে কত শোকগ্রস্ত সেটা দেখাতে হয়। কারণ যে সন্তানরা বৈধ তারা স্বাভাবিক ক্রিয়াকর্মের জন্য শোকগ্রস্ত আছে, আর যে ওটা মানে দেখাচ্ছে অত লাফালাফি করে সে হচ্ছে অবৈধ সন্তান। এখন তৃণমূলের কে আসল কে অবৈধ সন্তান সেটা তো ডিটারমিন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। বোঝাই যাচ্ছে কে অবৈধ সন্তান। এবং সেখানে অন্যান্য বক্তাদের কিন্তু একটাই বক্তব্য, মমতা ব্যানার্জির মুখ। কিন্তু যত তৃণমূলে এত দুর্নীতি হয়েছে সেগুলো নাকি মমতা ব্যানার্জি জানেন না। এরকম অবোধ মুখ যাকে ব্যবহার করে দুর্নীতি করা যায়, অর্থ লোটা যায়, সেই মুখকে রাজনৈতিক নেতৃত্বে বেশি দিন রাখা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কিন্তু শিকড়টা তো দুর্নীতির শিকড়। আর সেই শিকড় থেকে যে সন্তান জন্মেছে সে তো অটিস্টিক চাইল্ড। উনি নিজে রাজনীতিতে অটিজম কিভাবে কাজ করে সেটা অভিষেক ব্যানার্জিকে দেখলেই বোঝা যায়। অটিস্টিক চাইল্ডরা কিরকম সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, তাদের কিন্তু আইকিউ অনেক হাই থাকে। অভিষেক ব্যানার্জির খিস্তির আইকিউ, গালাগালের আইকিউ, মানে বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বাড়ির কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা তোর বাপকে বলে আয়। যার বাবা অভিষেক ব্যানার্জির বাবার থেকেও, ফিজিক্যাল বাবার থেকেও বয়স্ক মানুষ একজন, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন শ্রদ্ধেয় ব্যক্তি তিনি। তো সে জাগে যে যার সংস্কৃতি, যে যার শিক্ষা। বললাম তো যে ওই অটিস্টিক চাইল্ড যেরকম ভাবে সোসাইটিতে বিহেভ করে, রাজনীতিতে অভিষেক ব্যানার্জি সেরকম ভাবেই বিহেভ করছে। তাকে লোকে এখন ইউজ করছে। সে কিন্তু রাজনীতির কোনো জায়গায় কোনো পজিশনে নেই। এবং মমতা ব্যানার্জিকে যখন মানে ওই ঋতব্রতর দল বলে যারা গেছেন অনেকেই বলেছিলেন, মেজরিটি, যে আপনি অভিষেককে পরিত্যাগ করে আসুন, মমতা ব্যানার্জি সেটা করেননি। কাজেই উনি জনসাধারণের জন্য রাজনীতি করেননি, উনি নিজের ব্যক্তিগত পরিবার এবং ওনার পুত্রসম ভাইপোর জন্য রাজনীতি করেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু মমতা ব্যানার্জির অসততাকে কোনো দিন ক্ষমা করবে না। এই ব্যানার্জি পরিবার অত্যন্ত ধিক্কৃত পরিবার হয়ে থাকবে। রাজনীতিতে পরিবর্তন হয়, রাজনীতিতে দল এদিক ওদিক হয়। আজকে একটা দল আছে, জনতা দল ভেঙে তো ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল। এগুলো হয়। কিন্তু মমতা ব্যানার্জি এবং ব্যানার্জি কোম্পানি তারা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি এবং সমাজ সেবাতে ব্রাত্য। তারা ব্যক্তি সেবা এবং পরিবার সেবা করে গেছে এবং আইন সে রাস্তা দেখাবে। মাঝখান থেকে কংগ্রেসকে মমতা ব্যানার্জির যে উত্তরবঙ্গের, যে উত্তরবঙ্গ বলবো না, ওই মালদা মুর্শিদাবাদ, এগুলোতে কংগ্রেসের যে বেসটুকু ছিল সেই বেসটুকু আবার স্ট্রং করার কথা বললো। আরেকটা কথা বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, যে মমতা ব্যানার্জির তো দুর্নীতিগ্রস্ত দল, দুর্নীতিগ্রস্ত পরিবার।
একটা রাজনীতির মাস্টার স্ট্রোক হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে উনি ওই গুলি চালনার ঘটনা, ওই 21শে জুলাইয়ের ঘটনার যে এনকোয়ারি হয়েছিল সেই রিপোর্টটা উনি বের করে দিয়েছেন, এবং তাতে দেখা যাচ্ছে যে যেসব শহীদ মারা গেছেন তাদেরকে কমিশন 25 লাখ করে টাকা দিতে বলা হয়েছিল। পরবর্তীকালে মমতা ব্যানার্জির সরকার টাকা দিয়েছে 2 লাখ করে, এবং যারা আহত হয়েছিলেন তাদেরকে বলা হয়েছিল 2 লাখ করে টাকা দিতে, 5 লাখ করে দিতে। সেখানে উনি দিয়েছেন 15,000 করে টাকা। এই টাকাগুলো কি ব্যানার্জি পরিবারের গর্ভে গেছিল? এবং মমতা ব্যানার্জি যে আউট অ্যান্ড আউট অসৎ, এবং সেদিনের ঘটনায় এই যে শহীদ পরিবারদের নিয়ে মমতা ব্যানার্জি রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবসা করতে গিয়েছিলেন, ব্যবসা, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে প্রশাসনিক দায়িত্বে ওই সময়ে ছিলেন মনীশ গুপ্ত, তাকে উনি পরবর্তীকালে নিজের মন্ত্রিসভায় স্থান দেন এবং তারপরে তাকে রাজ্যসভায় প্রেরণ করেন। তাহলে মমতা ব্যানার্জি যে ওই সিপিএমরা বলে যে মমতা ব্যানার্জির সঙ্গে তাদের সেটিং নেই, অন্যদের সেটিং আছে, এটা তো প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে সিপিএম এর সেটিং এ ওই শহীদ পরিবারগুলোকে সর্বস্ব হারা করিয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিক প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুনাফা দেখেছেন। যেখানে ক্ষতিপূরণ নিয়েও বঞ্চনা করেছে, তারপরে সেই আজকে 21শে জুলাই করছেন শহীদদের নিয়ে। দেখো, এই জন্যই তো তার ওই অবস্থা হয়েছে এখন, যে 2000 লোকও বেশি জোগাড়ও করতে পারেন না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে টাকা দিয়ে এদেরকে সবকিছু করতে হচ্ছে, বিনা টাকা এদের করে না। আর একটা জিনিস বলি, ওরা একটা অদ্ভুত বলছে যে আমাদের মাইক সাউন্ড সিস্টেম অমুক তমুক করছে। তোমরা কি করতে সেটা সকলেই জানে, গত 15 বছর কি করেছো, কিন্তু তোমাদেরকে প্রশাসন বা পুলিশ কেন করবে? তোমরা তো নিজেদেরকে গুরুত্ব দিতে পারো, কিন্তু পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং প্রশাসন তোমাদেরকে গুরুত্ব দেয় না। কিন্তু তোমাদের মতো অ্যালেজড অপরাধী তারা যাতে সমাজে কোনো রকম অপরাধ না করতে পারে তার জন্য প্রশাসন সতর্ক আছে। কি লাভ, কি সিগনিফিক্যান্স আছে? মমতা ব্যানার্জি, আমি যখন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী ইলেকশনের সময় তোমাদের চ্যানেলে ইলেকশনের 1 মাস আগে বলেছিলাম 10,000-এর ওপরে ভোটে ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী জিততে যাচ্ছে, তখন তৃণমূলরা আমাকে ওপেন থ্রেট করেছিল। আমার এখানে এসে তারা সবকিছু আমার এখানে বক্তব্য এগুলোকে ভিডিও করতে আলাদা করে, রাস্তাঘাটে প্রচুর খিস্তি খেয়েও করেছে। নর্মালি এগুলোকে নেগলেক্ট করা যায়, কিন্তু এই দলটাই তো পুরো অসততায় ভর্তি। আজকে এই সব অসৎ কথাবার্তা বলে নিজেরা তাদের যে বাজারে কোনো দর নেই এইটাকে মানে ঢেকে রাখার জন্য এইসব উল্টোপাল্টা কথা বলছে। আজকে প্রশাসন ওদের গুরুত্ব দেবে কেন? হাইকোর্টই বলে দিচ্ছেন যে 2000-2500 এর বেশি, কারণ তারা জানতেন যে এর থেকে বেশি জায়গা হবে না। আর ওরা যে বলেন যে কোর্টের রেস্ট্রিকশন আছে, আরে মানুষ যদি স্বতঃস্ফূর্ত ভাবে আসতে চায়, কোথায় কোর্টের রেস্ট্রিকশন? সবকিছু ভেঙে বেরিয়ে যায়। চিরকাল আমরা জনসমাবেশে সেগুলোই দেখে এসেছি।